প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কি ভারতের কাছে নতি স্বীকার করলেন? এরকম একটা প্রশ্ন কারো কারো মাথায় এসছে বিবিসি বাংলার সাথে তার সাক্ষাৎকারটা দেখার পর। সেখানে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন এসেছিল এবং তার জবাবে তিনি যা বলেছেন তাতে কেউ কেউ ধর একটা ইন্টারপ্রিটেশন সামনে আনার চেষ্টা করছেন। অন্তত কারো কারো মনে বা আমাকে যারা নিয়মিত শোনেন তাদের কারো কারো মনে এই ধরনের প্রশ্ন সম্ভবত এসেছে। কারণ আমি দেখেছি আমার ওই তার ইন্টারভিউকে ভিত্তি করে যে ভিডিও করেছিলাম তার নিচে কেউ কেউ এই ধরনের মন্তব্য করেছেন যে তিনি ভারতের ব্যাপারে এত নমনীয় কেন, তিনি কি ভারতের কাছে নতি স্বীকার করছেন। আমরা একটা জিনিস আমরা আসবো উনি আসলে কি বলেছেন এবং আদতে আমি তা মনে করি কিনা সে ব্যাপারে কথা বলবো। কিন্তু একটা জিনিস আমার মনে হয় এই সরকারের একটা জিনিসকে যদি কেউ পিক করতে বলেন যে সরকারের প্রধান সফলতা কি, সরকারের অনেক অনেক ব্যর্থতা আছে। মানে এই সরকার আহত মানুষদেরও ঠিক মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এই গণ অভ্যুত্থানে আহত মানুষের। মানে এই একটা ব্যর্থতা যথেষ্টের বেশি টু প্রুভ যে এই সরকারটা কতটা ব্যর্থ। কিন্তু সাফল্যের কথা অনেক ক্ষেত্রেই সাফল্য আছে কম বেশি, এবং এই ভেঙে পড়া সিস্টেমের মধ্যে তারা যতটুকু করেছেন দেশটা একেবারে উচ্ছন্নে যায়নি, এটাও বড় সাফল্য। কিন্তু একটা জায়গায় যদি সাফল্যের কথা বলা হয় এটা অবিশ্বাস্য, সেটা হচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা সার্বভৌম দেশ হিসেবে তার অস্তিত্ব জানান দিয়েছে এবং সেই রাষ্ট্রটার সামনে যে রাষ্ট্রটা আদতে আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করেছিল এবং আমাদের সার্বভৌমত্ব আর আছে বলে মনে হয়নি যে দেশটার কারণে, সেটা ভারত। সো ভারতের সামনে মাথা উঁচু করে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর ইউনূস এবং আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের অস্তিত্ব ভারতকে জানান দিয়েছি। যে দেশটা আমাদেরকে সার্বভৌম দেশ হিসেবে দেখতে বহুদিন চাইনি, অন্তত শেখ হাসিনার পুরো আমলে একটা কলোনি বা একটা করদ রাজ্য হিসাবে দেখতে চেয়েছে। সো এটা একটা বিরাট সাফল্যের জায়গা এবং মানুষ এই জিনিসটাকে প্রাণ ভরে মন ভরে উপভোগ করেছে। এবং ডক্টর ইউনূসের এই সাফল্যকে এবং এই যে বেঞ্চমার্ক, আমি প্রায় বলি যে ডক্টর ইউনূসের উচিত ছিল অনেক জায়গায় অনেকগুলো বেঞ্চমার্ক তৈরি করে দিয়ে যাওয়া, সুশাসন, দুর্নীতি দূর করা, আইনশৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি রোধ করা, ঘুষ দুর্নীতি রোধ করা। আমি দুঃখিত 7 মাস চলে গেল, আমি আসলে দেখিনি কোথাও তারা তেমন কোনো বেঞ্চমার্ক তৈরি করতে পারছে যেটা পরবর্তী সরকারকে আমরা দেখিয়ে বলতে পারবো দেখো ডক্টর ইউনূসের সরকার এটা করেছিল। কিন্তু এই একটা জায়গায় একটা দুর্দান্ত বেঞ্চমার্ক তিনি তৈরি করেছেন যে ভারতের সাথে সম্পর্ক, ভবিষ্যতে এই বেঞ্চমার্কটা কাজে লাগবে এবং এটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি। তো এখন তিনি যা বলেছেন সেই বক্তব্যটা একটু পড়ি, তারপর বিদ্যমান প্রেক্ষাপটে এটাকে আমরা নতজানু হয়ে যাওয়া হিসাবে দেখব কিনা সেই আলোচনা করতে চাই। সম্পর্কের ব্যাপারে ডক্টর ইউনূস বলেন খুবই ভালো সম্পর্ক, আমাদের সম্পর্কে কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি আমাদের সম্পর্ক সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি বলেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলেছি মেঘ দেখা দিয়েছে, মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। বেশ কিছু বাক্য দিয়ে তিনি আসলে অবস্থা ব্যাখ্যা করার চেষ্টা করছেন এবং যে কারণে অনেকের কনফিউশন হয়েছে। তিনি মানে খুবই ভালো সম্পর্ক, কোনো অবনতি হয় নাই, সব সময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এক ধরনের মনে হয় যে এনফোর্সড অপটিমিজম, খুব জোর করে গায়ের জোরে আশাবাদী হওয়া বা বাস্তবতাকে অস্বীকার করা। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখন ভালো না এবং ভালো না থাকার জন্য আমাদের ন্যূনতম কোনো দায় নেই, এই সরকারের দায় নেই, আমাদের জনগণের কোনো দায় নেই, এককভাবে এই দায় ভারত সরকারের। এবং কিছু কিছু ডিসইনফরমেশন, মিসইনফরমেশন হলো একটা কথা ছিল, মানে এখানে তার বক্তব্যে যে জায়গাগুলো ধরা যায়, যেমন কেউ কেউ বলছেন সেটা এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। মানে অপপ্রচারের ক্ষেত্রে তো ইংরেজিতে আমরা রাদার যদি বলি দুটো শব্দ আমরা ব্যবহার করি, একটা হচ্ছে মিসইনফরমেশন, কখনো কখনো কোনো ভুল তথ্য হয়ে যায় অসতর্কতায় বা অনিচ্ছাকৃতভাবে, আর কিছু কিছু মিথ্যা কথা কেউ কেউ প্রচার করেন যেগুলোকে ইংরেজিতে আমরা ডিসইনফরমেশন বলি। বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় মিডিয়ার যেসবের বিষয়ের উপরে ভারতের অফিসিয়াল স্টেটমেন্টস আছে সেগুলো সবগুলো জনাব মোদি আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলা থেকে শুরু করে তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিক থেকে যতগুলো স্টেটমেন্ট দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা, ভ্রান্ত, ডিসইনফরমেশনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সুতরাং ডিসইনফরমেশন দিকেও যখন কারোর সাথে সম্পর্ককে সমস্যা তৈরি করে তখন বুঝতে হবে এটা
একেবারে পরিকল্পিত। সুতরাং ভারত আমাদের সাথে সম্পর্ক পরিকল্পিতভাবেই কূটনীতির ভাষা আমরা যেটাকে বলে ডাউনগ্রেড করেছেন, কোনো সন্দেহ নাই এতে। ফলে আমরা ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে, এই কথাগুলো আসলে মানে মনে হয় যে খুবই এনফোর্স করা হচ্ছে। তবে তিনি এই যে কথাটা বলেছেন এটা আমি একেবারেই একমত। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। ক্লোজ সম্পর্ক নাই, কিন্তু আমাদের এত বেশি এনগেজমেন্ট আছে বিভিন্ন জায়গায়, আমাদের আসলে দুটো দেশ আমরা অ্যাফোর্ড করতে পারি না, এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি। এটাতেই আসলে আমরা জবাব পাবো তিনি আদতে আসলে কি করতে চেয়েছেন। এখন এই আলাপটা আমরা করব যে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন। তিনি যখন এই মন্তব্য করছেন তখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কোন পর্যায়ে আছে? উত্তর হচ্ছে সম্পর্কটা মাঝখানে শুরুর দিক থেকে তীব্র একটা খারাপ পরিস্থিতি ছিল। খারাপ পরিস্থিতির পর কিছুটা সফটওয়্যার হয়ে এসেছিল, এবং বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠক হয়েছিল। মনে হচ্ছিল যে আস্তে আস্তে আমাদের এনগেজমেন্ট বাড়ছে, এবং ভারতের দিক থেকে কিছু পজিটিভ বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছিল যে তারা বাংলাদেশের অনেক কিছুকে অভ্যন্তরীণ বিষয় বলছেন তাদের ব্রিফিংয়ে। আমরা মনে করতে পারি তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, যেটাকে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় বলি, সেটার মুখপাত্র জয়সওয়াল অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদের সেই স্ট্রং রেটরিক বাংলাদেশের বিরুদ্ধে তো আছে, তার সাথে কিছু সফটওয়্যার কথাও তারা বলছিলেন। কিন্তু সর্বশেষ জনাব জয়শঙ্কর আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর একটা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতায় অত্যন্ত আবার নেগেটিভ মন্তব্য করছিলেন। মানে ব্যাপারটা এরকম, কিছুটা ভালোর দিকে তারা গেল, তাতে হঠাৎ করে তাদের মনে হলো যে বাংলাদেশের প্রতি কি আমরা সফট হয়ে গেলাম, বাংলাদেশকে এবার আবার একটা কঠোর অবস্থান দেখাতে হবে। জনাব জয়শঙ্কর সম্পূর্ণভাবে বাংলাদেশকে এবং সরকারকেই ব্লেম করেছেন যে সম্পর্কটা কোথায় যাবে না যাবে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের মনে থাকার কথা, যে সম্পর্ক কোথায় যাবে না যাবে সেটা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বাংলাদেশের সরকারের উপদেষ্টারা কখনো কখনো ভারতের বিরুদ্ধে মন্তব্য করে সম্পর্ককে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে, সম্পর্কের উত্তরণ যে প্রিভিয়াস ক্রাইসিস ছিল সেটা হ্যাম্পার করছে, এই ধরনের মন্তব্য করছে। এবং রাইটলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন সেটাকেও পাল্টা জবাব দিয়েছেন, এবং খুবই চমৎকারভাবে তিনি বলেছেন যে আমাদের সম্পর্কটা কীরকম হবে সেটা যেন আমাদের দায়িত্ব আছে, ঠিক একইভাবে ভারতেরও দায়িত্ব আছে। ভারত এটাকে কীভাবে দেখতে চায় সেটাও খুবই জরুরি, এবং আমি মনে করি এটা মূলত ভারতের ব্যাপার, কারণ এই সম্পর্কটা এই জায়গায় গেছে ভারতের, কেউ বলতে পারেন ভুল, আমি বলবো অপরাধ। ভারত কতগুলো ডিপ্লোম্যাটিক অপরাধ করেছে বাংলাদেশের জনগণের সাথে, এই রাষ্ট্রের সাথে। সুতরাং সম্পর্ক তলানিতে গেছে, এবং এই দায় ভারতকে স্বীকার করে ভারতকেই আসলে কাটিয়ে ওঠার জন্য প্রধান পদক্ষেপ নিতে হবে, এবং ভারতকে চাইতে হবে ভারত কেমন পদক্ষেপ বাংলাদেশের সাথে চায়। আমরা অবাক হয়ে দেখলাম জয়শঙ্কর তার সেই বক্তৃতায় তখনও সেই ডিসইনফরমেশন, তাদের যে অভিযোগ আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে কমিউনাল আক্রমণ হচ্ছে, এই ধরনের কথাবার্তা আবার তুলছে, মানে এগুলো নিয়ে তারা করবেই বলবেই, কিন্তু বাংলাদেশ তার রিয়াকশানে সমস্যা করছে। সো এই প্রেক্ষাপটে যখন আমাদের প্রধান উপদেষ্টা একটু সফটার, ইয়াস এই বক্তব্যগুলোর মধ্যে কিছু সফট টোন আছে, সেটাকে মনে হতে পারে যে তিনি আবার নতজানু হয়ে গেছেন কিনা। আমার বক্তব্য হচ্ছে কূটনীতি আসলে ক্রমাগত টাফ সব সিদ্ধান্ত, টাফ সব রেটারিক ক্রমাগত চলতে থাকবে, এটা ঠিক না। আমি রাইটলি মনে করি বাংলাদেশ এবং ভারতের ধাপে ধাপে ধীরে ধীরে টেকনিক্যালি খুবই কৌশলের সাথে এই দুই দেশের মধ্যকার উত্তেজনার কমে আসতে হবে। মানে কূটনীতির ভাষা আমরা এটাকে ডিএসকালেট করা বলি, উত্তেজনা ডিএসকালেট করতে হবে, এটা যতটা সম্ভব আর বাড়তে না দেওয়ার চেষ্টা করতে হবে, এটা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতে হবে। তো সেই পরিস্থিতি আসলে তৈরি হওয়া দরকার আমরা মনে করি, এবং আমাদের প্রধান উপদেষ্টা যেটা একটু সফটওয়্যার ভাষা ব্যবহার করেছে, এবং কূটনীতিতে এটা হয় যখন উত্তেজনা অনেক টাফ জায়গায় চলে যায় তখন কোনো একটা পক্ষ কিছু কিছু ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে একটা সফটওয়্যার স্ট্যান্স বা অ্যাটিটিউড নেয়। ভারতও নিয়েছে। ভারত অ্যাপারেন্টলি অনেক শক্তিশালী দেশ হওয়ার পরও ভারত কখনো কখনো বাংলাদেশের সাথে এই ঘটনার মধ্যেই সফটওয়্যার অ্যাটিটিউড নিয়েছে। সো সেই পয়েন্ট অফ ভিউতে আমাদের প্রধান উপদেষ্টার এই বক্তব্যগুলো আমি মোটেও মনে করি না নতজানু হওয়ার মতো ব্যাপার। এটা রাদার দেশের স্বার্থ নিশ্চিত করে কিছুটা সদিচ্ছার বহিঃপ্রকাশ বলে আমরা দেখতে চাই। কারণ উপদেষ্টা বা মন্ত্রীর বক্তব্যের চাইতে আমাদের একজন প্রধান উপদেষ্টা যখন এই ধরনের মন্তব্য করছেন সেটাকে নিশ্চয়ই ভারতের কাছে আমরা একটা পজিটিভ বার্তা হিসেবে দেখতে পারি। সুতরাং ভারতের এই সদিচ্ছাটাকে গুরুত্ব দেওয়া উচিত।
ভারত দেবে কি না ইজ এ ডিফারেন্ট ডিবেট। ভারতের যে অ্যাটিটিউড, তাদের ফরেন পলিসির যে দৈন্য দশা, অ্যামেচারিশ অ্যাটিটিউড, মানে অ্যামেচার বললেও যথেষ্ট বলা হয় না, স্টুপিড অ্যাটিটিউড, আমরা এটা মন খুলে বলেই ফেলতে পারি, কারণ তাদের ব্যর্থতা এই সাউথ এশিয়াতে তাদের একটার পর একটা ব্যর্থতা দেখে বলাই যায়। কিন্তু এই জায়গাটা থেকে তিনি তার পজিটিভ জেস্চার দেখিয়েছেন, এতে সমস্যার কিছু নেই। অ্যাট দ্য সেম টাইম যেখানে যেখানে প্রয়োজন, উনি স্কাই নিউজের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন যেখানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের কথা এসছে অত্যন্ত কঠোর ভাষায়। শেখ হাসিনা অ্যান্ড হার অ্যাসোসিয়েটস, সবাই তার পার্টির লোকজন, অলিগার্কস, সবার বিচারের ব্যাপারে উনি অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেছেন এবং ভারত বাংলাদেশের এই ভয়ঙ্কর অপরাধীকে ফেরত দিচ্ছে না। তার বক্তব্য এবং তার বক্তব্যের জেস্চার, তার বডি ল্যাঙ্গুয়েজে উনি আবার এটাও প্রকাশ করেছেন যে ভারত এই কাজটা করে অত্যন্ত খারাপ আচরণ করছে। সুতরাং যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভারতকে আবার পাল্টা কঠোর বার্তাও তিনি দিচ্ছেন। এবং আমি বিশ্বাস করি ভারতের যে কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, এই সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিতভাবেই ভারতকে কঠোর বলতে আমি এই বলছি না যে কোনো রকম কোনো যুদ্ধংদেহী অ্যাটিটিউড দেখানো। আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমাদের যতটুকু চাওয়া, যতটুকু পাওয়া, সেটা তিনি এবং তার সরকার দেবে। সুতরাং ডক্টর ইউনূস ভারতের প্রতি নতজানু হয়েছেন। আমি কোনোভাবেই মনে করি না ডিপ্লোম্যাসিকে এভাবে দেখতে হয়। আমাদের মনে আছে যখন বাংলাদেশ ইলিশ ভারতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, অনেকে বলছিলেন যে ডক্টর ইউনূসের সরকার ভারতের প্রতি নতজানু হয়ে গেছেন। আমি তখনও বলেছিলাম না, ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে। এবং আমরা এরপরে দেখেছি যখনই প্রয়োজন হয়েছে সেই অ্যাটিটিউড নিয়েছেন। এটা নিতে হয়, কখনো প্রয়োজনে কিছুটা গুড অর পজিটিভ অর আবিট সফটার জেস্চার দেখাতে হয়। ডিপ্লোম্যাসি এভাবেই কাজ করে। আর আমি শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে এই সরকার অন্তত এই একটা বেঞ্চমার্ক তৈরি করে গেছে। আমি আমাদের অনাগত সরকারগুলো, ভবিষ্যৎ সরকারগুলোকে বলবো ভারতের সাথে আমরা এনগেজ করব। আমাদের প্রচুর এনগেজমেন্ট আছে, ইকোনমিক এনগেজমেন্ট আছে, সিকিউরিটি এনগেজমেন্ট কোনো না কোনো ফর্মে হতে পারে, ব্যবসা বাণিজ্য, ব্যক্তিগত পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে নানান কিছু হতে পারে। কিন্তু প্রত্যেকটা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র স্বীকার করার মাধ্যমে হতে হবে। এই বেঞ্চমার্কটা যে তুলে দিয়ে গেছেন, আমি আশা করি, আমি বিশ্বাস করি এবং আমাদের জনগণও যে পরিমাণ ভিজিল্যান্ট হয়ে আছে এই ব্যাপারে, ভবিষ্যতে কোনো সরকারের পক্ষে, যে সরকারই হোক না কেন, কেউ কেউ বলেন ওই সরকার আসলে ভারত সব কিছু দখল করে ফেলবে, সেই করে ফেলবে। আমি কোনোভাবেই মনে করি না কোন সরকারের পক্ষে, যদি সেই সরকার অ্যাটলিস্ট পরবর্তীতে একটা ফেয়ার নির্বাচন দিতে চায়। শেখ হাসিনার মতো ক্ষমতা দখল করলে ইজ এ ডিফারেন্ট ডিসকাশন। একটা নির্বাচন যদি সে দিতে চায়, সে শেখ হাসিনার মতো ভারতের তাবেদারি বা তার অর্ধেক তাবেদারিও করা সম্ভব না। রাদার ডক্টর ইউনূসের সরকার যে বেঞ্চমার্ক তৈরি করে গেছে, সেটাই তাকে কম বেশি, কিছুটা কম বা কিছুটা বেশি, সেভাবেই চলতে হবে। কোনো অল্টারনেটিভ আমি অন্তত দেখছি না। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি, তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরও বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে? এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে, খুব অত্যুক্তি হয় না। আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ.টি. ইমাম, আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তার সন্তান, তার ছেলে তানভীর ইমাম সম্ভবত তার নাম, তার বাড়ি মনে করে, কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি এখানে থাকেন না। ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি, যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে, তারপর বাংলাদেশে আদৌ আর সরকার আছে কিনা এই প্রশ্ন আসতেই পারে। আমি জানি না সরকারের মনে কি আছে, এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোনো একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা, সরকারের অন্তত একটা অংশ। আমি একটা রিপোর্ট পড়ি, বিডি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে। সেখানে এরকমভাবে লেখা আছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র, ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন, অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা
ঘিরে রেখেছে। মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন, নিশ্চয়ই রাখেন। আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো, ছাত্র জনতার নাম দিয়ে বলছি, যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। পরিস্থিতি এখন সেই দিকে আছে। এবং দেয়ার আর সাম পিপল, এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে, তারা প্রতিবাদ করেন, এরা বিপ্লবী সোকল্ড। বাংলাদেশে বিপ্লব হয়ই নাই, কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করার সার্টিফিকেট দেয়া কিছু লোকজন আছে, তাদের প্রশ্রয়ই এগুলো হয়। ইনডিরেক্ট, কাউকে হয়তো ডিরেক্টলি দেন, কাউকে ইনডিরেক্টলি দেন, কারণ মবকে বিপ্লবী বলতে হবে, এই ন্যারেটিভ আছে বাজারে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে ২০-২৫ বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আজকে ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটাও একটা ফ্যাক্টর। মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে। তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে, অছাত্র হলে সমস্যা আছে, অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে। আসার পর আবার তারা যাওয়ার পর, মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ, তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে। কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি কেন গেছেন, তিনি কি করছেন, কি করবেন, সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে। যত জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন 12টার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন। মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত, কিন্তু কেন্দ্রীয় চালক দল। আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে। তিনি বলছেন ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে। ফেসবুকে তারা দেখা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। সেখানে ঢুকে পড়া এক তরুণ নিজকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা। ওই বাড়িতে তানভীর ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল। বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ, ইত্যাদি ইত্যাদি। এবং তারা জানিয়েছেন, তারা পুলিশকেও, আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন। পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়িমসি দেখে তারা ঢুকে পড়ছেন। মানে খেয়াল করি বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে, কোন জায়গায় যাচ্ছে। পুলিশকে জানানোর প্রয়োজন। সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে, এটি স্বাভাবিক ছিল। যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, তাই আমরা ঢুকে পড়ে এখানে তছনছ করে ফেলেছি, ভেঙে চুরে ফেলেছি। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি, এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে তানভীর ইমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এদের বিভৎস দুর্নীতি আছে। উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরও অনেক ক্রাইমের সাথে জড়িত না, এটা আমরা মনেই করি না। তারা সব কিছুর সাথে জড়িত। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে, এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে। তারপরও যদি এটা তার বাড়িও হয়ে থাকতো, তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো, তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে? মজার ব্যাপার, পুলিশকে জানানো হচ্ছে মিডিয়া আছে, মিডিয়া লাইভ করছে, পুলিশ গেছে, এরপর সেনাবাহিনীও গেছে, তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে। একজন মানুষকেও তো গ্রেফতার করা হয় নাই, একজন মানুষকেও না। মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে। আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল, বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে, যেমন মাজারে হামলার ক্ষেত্রে সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে। যদিও একটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা নেয়, না নিয়ে থাকে, সে সরকারই থাকে না, সে সরকারই থাকে না। একজন না 100 জন মানুষের অধিকার, সেটা প্রশ্নই নেই। একটা রাষ্ট্রের, একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না। নাকি এখানে এইচ.টি. ইমামের ছেলের বাড়ি, এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে, সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব আরও বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে। তাহলে সরকার থাকছে কেন? আসলে সরকার থাকছে কেন?
এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে, আপনারা দেখুন, বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে, তারা কেন এগুলো করছে। শুরুর দিকে একটা কথা বলেছিলাম, ইদানিং এখন আরেক ফেনোমেনন তৈরি হয়েছে। দেয়ার আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না। শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত স্বৈরাচারের হালুয়া রুটির ভাগ পেয়েছেন তারা মব বলতে চান। আমরা কোনোভাবেই সেটা মব বলি না, তারা অভ্যুত্থানকারী। কেউ কেউ, যেটাকে আমি সঠিক মনে করি না, কেউ কেউ তাদেরকে বিপ্লবীও বলেন, ফাইন। আর আমাকে কাকে মগ বলছি টলছি ওইসব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটের আলাপ আমার সামনে আনবেন না প্লিজ প্লিজ। একটু হয়তো অহংকারী শোনায়, তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে এই গল্প বললেন না। সেই সময় যে মানুষগুলো মব নন, যারা অভ্যুত্থানকারী, যে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন, সেই মানুষও যদি কেউ কোনো দিন এইচ.টি. ইমামের বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি, মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছেন, বিপ্লবীদেরকে তথাকথিতই মনে করি, তারা বিপ্লবী নন, আবারও বলছি। সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে, যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময়, তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন, এটাকে আমি মব বলতাম, এটা মব। সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, তাদের ভাষায় যদি হয়েও থাকে, তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে। এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনাকে খেদিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে। আমাদের সরকারের ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না। এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা, এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না। এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। একটা রাষ্ট্রে এইরকম ঘটনা ঘটতে পারে না। ৩২ নম্বরের পর যখন একটার পর একটা ৩৫টা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকেই প্রশ্নের মুখে ফেলে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই, সরকার এফেক্টিভ না, সরকারের লিস্ট কোনো অথরিটি নেই, এটা প্রমাণ করতে, সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায়, অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায়? যদি না চায়, সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না? ছাত্র জনতা নাম দিয়ে, ওর নাম দিয়ে, সেই নাম দিয়ে যা তা করে ফেলা যায়, যা তা ঘটিয়ে ফেলা যায়, সরকার তো পদক্ষেপ নেয় না। এখানে ঢাকার বুকে গুলশানের মতো জায়গায়, এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশানের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে, এটার একটা বেশি ইম্প্যাক্ট আছে। জায়গাগুলো আমরা চাই বা না চাই, এটা এক ধরনের বৈষম্যই বলবো, এগুলো অনেক বেশি প্রোটেক্টেড এরিয়া। এই জায়গাগুলোতে নজর সরকারের বেশি থাকে, কারণ বিভিন্ন এলিটস, বিশেষ করে টাকার দিক থেকে, ব্যবসার দিক থেকে, পলিটিক্যাল দিক থেকে অনেক এলিটসের বাসস্থান এগুলো। সেই জায়গায় যখন এই ঘটনা ঘটতে পারে, ঘটানো যায়, তখন দেশের আইন শৃঙ্খলা এটা দেশের অন্য একটা দূরবর্তী জেলায় ঘটা বা ঢাকার কোনো একটা দূরবর্তী একটু পেরিফেরাল এরিয়াতে ঘটা ঘটনার চেয়ে অনেক বেশি গুরুত্ব রাখে। তাই ঘটেছে, তাই ঘটছে। এই প্রশ্ন আমাদের এখন আসলে করতে হবে। দেশকে আনস্টেবল অবস্থায় নিয়ে গিয়ে একটা ভিন্ন কিছু কি বহুবার বলেছি, ঘটানোর ক্ষেত্রে কি সরকারেরও একটা অংশ জড়িত হয়ে পড়ছে? এই প্রশ্নের জবাব আমাদের খুঁজে বের করতে হবে, কারণ এর সাথে আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে।